নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইংরেজিতে একটা কথা আছে, আইডল ব্রেইন ইজ ডেভিলস ওয়ার্কশপ, অর্থাৎ অলস মস্তিষ্ক নাকি শয়তানের কারখানা হয়ে দাঁড়ায়। আমি তো এখন অবসর জীবন যাপন করি, ফলে দিনের অনেকটা সময় আমার মস্তিষ্ক অলস থাকে এবং তখন আমার মাথায় নানা রকম শয়তানি প্রশ্ন গুড়গুড় করে। গতকাল থেকে এইরকমই একটা প্রশ্ন আমার মাথায় ক্রমাগত ঘুরপাক খাচ্ছে। সেই জন্যই ভাবলাম আমার প্রশ্নটা ঠিক না বেঠিক সেটা আপনাদের কাছ দিয়ে একবার যাচাই করে নিই। এই প্রশ্নটা কি তাতে আমি একটু পরে আসছি, তার আগে বলি এই প্রশ্নটা মাথায় এলো কেন। গতকাল টেলিভিশনে দেখলাম মহেশতলার পুরপ্রধান দুলাল দাস, যিনি কংগ্রেসে থাকাকালীন সোমেন মিত্রর অনুগামী ছিলেন, তারপরে বহুদিন হলো তৃণমূল কংগ্রেস করছেন। তার আরেকটি পরিচয়, তিনি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন শ্বশুর। তিনি দেখলাম হাসিতে গদগদ হয়ে একজন রিপোর্টারকে বলছেন যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবে এমন কে আছে? বিরোধীদের দেখুন, এখনো পর্যন্ত তারা তো একজন প্রার্থী ঠিক করে উঠতে পারল না। না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি, না আইএসএফ। তো যারা প্রার্থী দিতে পারে না তারা আবার ডায়মন্ড হারবারের মতো কেন্দ্রে এসে অভিষেককে হারাবে? এর চেয়ে বড় প্রলাপ আর কি হতে পারে? দেখুন, দুলালবাবুর এই কথা এক বর্ণও মিথ্যে নয়। প্রথম দফার ভোট হতে আর মাত্র 3 সপ্তাহ বাকি। এখনো পর্যন্ত বিজেপি তাদের 4টি কেন্দ্রে প্রার্থী নাম ঘোষণা করতে পারেনি, আর সিপিএম কটায় পেরেছে কটায় পারেনি সেটা এখনো পর্যন্ত আদৌ পরিষ্কার নয়। প্রথমেই বলি, আইএসএফ নেতা একদা তরুণ তুর্কি বলে যাকে আমারও ভুল হয়েছিল, নওশাদ সিদ্দিকির কথাই বলি। নওশাদ সিদ্দিকি বেশ কিছুদিন ধরে ব্যান্ড বাজাচ্ছিলেন যে তিনি এবার ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন এবং প্রার্থী হয়ে মমতার ভ্রাতুষ্পুত্রকে উচিত শিক্ষা দেবেন। একবার নয়, দুবার নয়, অজস্রবার, এবং এক একটা টেলিভিশনে গিয়ে সাক্ষাৎকারে বারে বারে তিনি এই সিংহনাদ আমাদের শুনিয়েছেন। তারপরে কি যে হলো, এই সিংহ শাবক কোন গুহায় গিয়ে আত্মগোপন করেছে সেটাই বুঝতে পারছি না। খবর নিলে শুনতে পাই আইএসএফ আর সিপিএমের মধ্যে আসন বন্টন নিয়ে এমন ক্যাঁচাল শুরু হয়েছে যে সেটা নাকি আর শেষই হচ্ছে না। এই ছোটবেলা থেকে শুনছি আলোচনা চলছে চলছে চলছে। আচ্ছা বলুন তো, দুটো হিরো পার্টির মধ্যে এত আলোচনা কিসের? আর এই বীরপুঙ্গব যদি নাই দাঁড়াবে তাহলে সে সেটা বলে দিচ্ছে না কেন পরিষ্কার করে? তাহলে অন্তত ছবিটা একটু ক্লিয়ার হয়। হয়তো সিপিএম সেখানে দাঁড়াবে, কংগ্রেসের ডায়মন্ড হারবারে চাল চুলো কোনোটাই নেই, ফলে ধরে নিচ্ছি সেখানে সিপিএমের প্রার্থীর বিরোধিতা কংগ্রেস করবে না। কিন্তু ছবিটা এখনো পর্যন্ত অস্বচ্ছ হয়ে রয়েছে। প্রধানত আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকির মনোভাব ঠিক কী সেটা বুঝতে না পারার জন্য। এ তো গেল, ছেড়ে দিন হেরো পার্টিদের কথা। বিজেপি এবার আপ কি বার 400 পার বলে গোটা ভারতবর্ষ মথিত করছে। পশ্চিমবঙ্গে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই স্লোগানে আজ মুখরিত। তাদের হলো নাকি? প্রথম দফার আগেই বললাম যে যারা বলছে এই রাজ্যে নাকি গেরুয়া সুনামি বইছে, তারা একজন প্রার্থী ডায়মন্ড হারবারের জন্য বাঁচতে পারছে না কেন? কেউ কি রাজি হচ্ছে না, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? এবার আপনাদের আমার মাথায় ঘুরপাক খাওয়া শয়তানির প্রশ্নটি করেই ফেলি। আমার মনে হচ্ছে, আচ্ছা পশ্চিমবঙ্গে বিজেপি কি সত্যিই তৃণমূলের বিরুদ্ধে আর পার কি লড়াই করতে চায়, নাকি টিএমসিকে বাঁচিয়ে রেখে সংখ্যালঘু ভোটের বিভাজনের ফাঁক গলে কুড়িয়ে বাড়িয়ে যেটুকু পাওয়া যায় তাতেই তারা সন্তুষ্ট?
জানি আপনারা অনেকেই আমাকে বলবেন, সুমনবাবু এই গরমে আপনার মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই, আর নয়তো আপনি নিশ্চয়ই ভীমরতির শিকার হয়েছেন, নইলে এই ধরনের আজগুবি চিন্তা আপনার মাথায় আসছে কেন? সে আপনারা যাই ভাবুন না কেন, ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনাদেরও হয়তো শেষ পর্যন্ত মনে হবে যে আমি বোধহয় খুব একটা যুক্তির বাইরে কোনো কথা বলছি না। দেখুন, একটা জিনিস 140 কোটি ভারতবাসী এতদিনে মর্মে মর্মে উপলব্ধি করেছে যে নরেন্দ্র মোদীর মতো ভোটকে সিরিয়াসলি নেওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব গত অর্ধশতকে ভারতবর্ষে এর আগে আসেনি। তিনি বিধানসভার ভোট হলেও একেবারে রুটিন করে ডেলি প্যাসেঞ্জারের মতো সেই রাজ্যে চরকি কাটেন, যতগুলো পারেন বা সভায় বক্তৃতা দেন, চেষ্টা করেন তার ইমেজকে ব্যবহার করে বিজেপির কলেবর বৃদ্ধি করতে। আর লোকসভা ভোট হলে সেটা তো তার নিজের প্রেস্টিজ ফাইট, মানে তিনি প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না তা নির্ভর করবে এই লোকসভার ফলাফলের উপর। 2014, 2019 আর এবার 2024 এই তিনটে ভোটের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা একটা খুব সহজ সিদ্ধান্তে আসতে পারি, সেটা হলো বিজেপি লোকসভা ভোট এলে চাণক্য নীতির বাইরে আর কোনো কিছুর কথা ভাবে না। সেই নীতি কি? সাম দাম দণ্ড ভেদ। অর্থাৎ কাউকে যদি কথায় বার্তায় সমঝে নিজের দিকে আনা যায় তাহলে সেটা করতে হবে, তাতেই যদি সে গররাজি হয় তাহলে তাকে তার তুল্য বা তার চেয়ে বেশি টাকা অফার করে নিজের দলে নিয়ে আসতে হবে। 3, তাতেও যদি না হয় তাহলে দণ্ডর জুজু দেখিয়ে তাকে বসে আনতে হবে। আর তাতেও যদি কাজ না হয় তাহলে চেষ্টা করতে হবে শত্রুপক্ষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার। অতএব নরেন্দ্র মোদীর ভোটের স্ট্র্যাটেজিতে ইংরেজিতে যাকে বলে হি টেক্স নো প্রিজনার্স অ্যাটিটিউড, অর্থাৎ শত্রুর শেষ রাখতে নেই এবং কোনো রকম সুযোগের অপব্যবহার করা চলবে না। লিভ নাথিং টু চান্সেস, গো ফর দ্য কিল। এটাই হচ্ছে বিজেপি জাগারনাটের একটা প্রতিষ্ঠিত, পরিচিত এবং দেখা যাচ্ছে ভারতবাসীর দ্বারা অনুমোদিত একটা টেমপ্লেট হয়ে গেছে। সাম যদি বলেন, অর্থাৎ সমঝে নিয়ে আসার, তাহলে তার উজ্জ্বল উদাহরণ হচ্ছেন আমাদের বিহারের পাল্টুরাম নীতিশ কুমার। তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে বারদিনে উপস্থিত থেকে অনেক চা কফি খেয়ে শেষ পর্যন্ত আবার ওই এনডিএতে ফিরে গেছেন। অন্যদিকে দাম যে বিজেপির কাছে কত প্রিয় জিনিস সে কি আমাদের জানতে বাকি আছে? 2021 সালে এই রাজ্যে বিজেপি নেতারা যেভাবে টাকার থলি হাতে চলচ্চিত্রের সঙ্গে সংযুক্ত হিরো হিরোইনদের পিছনে পড়েছিলেন, তখনই আমার দেখে মনে হয়েছিল যে কোনো মূল্যে কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে নিজেদের দলে টানতে বিজেপি প্রস্তুত। আর দণ্ড, এবার তো দেখছি তার একেবারে ছড়াছড়ি। সে কেজরিওয়াল হোক, আপের একের পর এক নেতা হোক, এমনকি বিজয়নের কন্যা হোক, বিহারের সুপ্রিমোর কন্যা হোক, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মুখ্যমন্ত্রী হন, কাউকে জেলে পাঠানো হচ্ছে, কাউকে এই ভোটের বাজারে আচারসংহিতা চালু হয়ে যাবার পরেও কখনো ইডি, কখনো সিবিআই, কখনো এনআইএ, কখনো ইনকাম ট্যাক্স দিয়ে একেবারে জীবন জেরবার করে ছেড়ে দেওয়া হচ্ছে। সুতরাং এই যে পদ্ধতি, এই পদ্ধতির ফলও যে ফলেরই তা তো নয়। মহারাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন, সেখানে প্রথমে ভেদাভেদের নীতি বিজেপি গ্রহণ করলো, করে শিবসেনাটাকে ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরেও তারা আর সাবধানের মান নেই বলে ভেঙে দিল
শরদ পাওয়ারের এনসিপি পার্টিকেও, এবং সব ক্ষেত্রেই তারা বলে দিল যে ভাই লাইনে এসো, নইলে কিন্তু তোমাদের এই আর্থার জেলে পচাটা অবশ্যম্ভাবী। এবং সুরসুর করে সবাই চলে গেল। এবং এই যে তাদের বিজেপি সম্পর্কে বলা হয় যে এটা একটা ওয়াশিং মেশিন, এই রকম ওয়াশিং মেশিন কিন্তু বিজ্ঞানের কোনো বিজ্ঞানী বা কোনো প্রযুক্তিবিদ এখনো পর্যন্ত আবিষ্কার করে উঠতে পেরেছেন বলে আমার মনে হয় না। সুতরাং এই রকম যেখানে আবহ, যেখানে শত্রুর শেষ রাখবেন না বলে এবার একেবারে অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের নীতিটা কি ততটা আক্রমণাত্মক, ততটা বিধ্বংসী? আমার প্রশ্নটা জেগেছে সেই কারণেই। আমার মনে হচ্ছে যে আদৌ তা নয়। কেন বলছি? যে দেখুন, আপনি যদি আপ আর তৃণমূলের মধ্যে তুলনামূলক আলোচনা করেন, তাহলে দেখবেন বোঝাই যাচ্ছে বিজেপি নেতৃত্ব আপকে একেবারে পালভারাইজ করে দিয়ে, যাতে এই আঞ্চলিক দলটি কার্যত নিশ্চিহ্ন হয়ে যায়, তার চেষ্টায় ব্যস্ত আছেন। যে কোনো সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গে জিজ্ঞেস করুন, সেই একই কাজ করার সবচেয়ে সুবর্ণ সুযোগ বিজেপির সামনে এবার 2024 ভোটের আগে ছিল। কেননা দুর্নীতি 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 দুর্নীতি, যেখানে হাত দেবেন সেখানে দুর্নীতি কথা দেখতে 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 লোকের মনে হয়েছিল যে শিবের জটা পর্যন্ত অবশ্যই এই কি বলে বিচারের হাত বা দণ্ডের হাত পৌঁছবে। কিন্তু দেখুন, দণ্ড তো দূরস্থান, এখন দণ্ডিত হওয়ার কথা যার বা যাদের, তারা বুক চিতিয়ে প্রচারে নেমে নরেন্দ্র মোদীরকে গালাগাল করা শুরু করেছেন। কিন্তু বিজেপি আপের ক্ষেত্রে যতটা আগ্রাসী, এনসিপির ক্ষেত্রে যতটা আগ্রাসী, শিবসেনার ক্ষেত্রে যতটা আগ্রাসী, ততটা আগ্রাসী কি তৃণমূলের বিপক্ষে মনে হচ্ছে? সুতরাং এটা একটা, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো এটা হচ্ছে রাজনীতির একটা রিডল। এটা একটা মহা রহস্য, যে রহস্যের কিনারা আমরা সহজা করতে পারবো না, এবং আমাদের কারুর কাছে অ্যাকচুয়ালি কোনো সঠিক তথ্য জানা নেই যা দিয়ে আমরা এটা এক্সপ্লেইন করতে পারি। আমি শুধু এইটুকু জানি যে সম্প্রতি দিল্লিতে একটি বৈঠকে রাজ্য বিজেপির একজন নেতা সাহস করে বলে ফেলেছিলেন যে আচ্ছা, কালীঘাটের কাকুকে 1 বছর ধরে অ্যারেস্ট করে রাখা হয়েছে, তার কণ্ঠস্বর নেওয়া হয়েছে, এবং তার কোম্পানি মানি লন্ডারিংয়ে যুক্ত বলে চার্জশিটে তদন্তকারী সংস্থা খোদ আদালতে অভিযোগ করেছে। তাহলে তা সত্ত্বেও সেই কোম্পানির যিনি আসল মালিক, তার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করা হচ্ছে না কেন? আমি শুনেছি সেই নেতা কোনো জবাব পাননি। এবং বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে তারা এ ব্যাপারে খুব যথেষ্টই হতাশ। তারা মনে করছেন যে এই যে একটা রব তারা তুলেছিলেন, যে এবার বোধ হয় বিচারের বাণী কালীঘাট পাড়া পর্যন্ত গিয়ে পৌঁছবে, সেটা তো রক্ষা হচ্ছেই না। উল্টে কেন এই নমনীয় মনোভাব, সেটাও বোঝা যাচ্ছে না। বরং যেটা তারা বুঝতে পারছেন সেটা হচ্ছে পার্থিব আর সব কিছু নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করা যায়, শুধু একটি পরিবারের কথা এলেই দেখা যায় তার সামনে নো এন্ট্রি বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই বিষয়ে কোনো কথা বলার চেষ্টা করো না। তাহলে কি এটা সেটিং? দেখুন, সেটিং কি সেটিং না এটা আমি বলতে পারবো না,
পুরোটাই সেটিং, এটা হতে পারে না। তার কারণ 18টা সিটে বিজেপি জিতে বসে আছে এবং 400 পার করতে যদি সত্যিই হয় এনডিএকে আর বিজেপি এককভাবে 370, তাহলে গুণে গুণে ওই 18টা সিট কেন, তার চেয়েও কয়েকটা বেশি পারলে বিজেপিকে এবার পশ্চিমবঙ্গ থেকে জিততে হবে। অতএব এটা ঠিক সেটিংয়ের তত্ত্ব দিয়ে এই রহস্যের কিনারা করা সম্ভব নয়। তাহলে ব্যাপারটা কি? তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের যত বড় সম্পদ তার চেয়েও বড় সম্পদ বিজেপির? হয়তো এটাও একটা অত্যন্ত ছেলে মানুষই সরলীকৃত ব্যাখ্যা হয়ে যাচ্ছে। এ নিয়ে খোঁজ খবর নিতে নিতে আমি প্রধানত দুটি তত্ত্বের কথা শুনেছি। প্রথম তত্ত্বটি হলো যে সবাইকে একসঙ্গে ট্রমাটাইজ করে পালভারাইজ করে রাজনীতি করতে হবে এমন কোনো কথা নেই। দু একজনকে ছুটকারা দিয়ে রাখতে হবে, যারা যদি সত্যিই তেমন প্রয়োজন হয় তাহলে যেন আমাদের সমর্থন করে, সেটা নিশ্চিত করতে। হতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেমন কোনো প্রতিশ্রুতি সর্বোচ্চ স্তরে দিল্লিতে পৌঁছে দেওয়া হয়েছে যে আমাকে আমার মতো থাকতে দাও, চুরি চাবারি করতে দাও, খালি যদি তোমার সংখ্যা কমে যায় 2024 ভোটের পরে, তাহলে একদম চিন্তা করো না, আমি একদম ঝাঁপিয়ে পড়ে তোমাকে সাহায্য করব। এটা একটা তত্ত্ব হতে পারে। দ্বিতীয় তত্ত্ব যেটা হতে পারে সেটা হচ্ছে বিজেপির পিছনের যে মূল চালিকা শক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা সম্ভবত এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গে বিজেপির একাধিপত্য, একচ্ছত্র একাধিপত্য বিস্তার করার মতো জায়গায় পৌঁছেছে বলে তারা মনে করছেন না। এবং মনে করছেন না বলে তাদের কাছে বিটুইন দ্য টু ইভলস, হুইচ ইজ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে বাম কংগ্রেস জোট, বাম কংগ্রেস জোটের উত্থান প্রতিহত করার জন্য যদি তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রেখে দিতে হয়, তাহলে অনেকে আমাকে বলেছেন যে আরএসএস নেতৃত্ব নাকি সেটাই চান। এখন বাম কংগ্রেসকে দেখে এই মুহূর্তে এতটা উদ্বিগ্ন হওয়ার বা আতঙ্কিত হওয়ার বাস্তবে কোনো কারণ আছে কি? আমার তো যা দেখছি চতুর্দিকে তাতে সেটা মনে হচ্ছে না। মনে হচ্ছে ইফ বিজেপি অ্যাকচুয়ালি ওয়েন্ট ফর এ কিল, হয়তো এবারই তারা পশ্চিমবঙ্গে একটা কামাল করতে পারত এবং তার সুফল 2026 পর্যন্ত হয়তো তাদের অপেক্ষাও করতে হতো না। কিন্তু কোনো একটা কারণে এই যে অ্যাটিটিউড বিজেপি আর বাকি সব কটা বিরোধী রাজনৈতিক দল সম্পর্কে দেখাচ্ছে, কংগ্রেসকে তো আইটি নোটিশ পাঠিয়ে 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 কার্যত পঙ্গু করে দিয়েছে। গতকালই দেখছিলাম রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিক বৈঠক করে বলছেন যে আমরা এই রাজ্যের সংবাদপত্রগুলো এবং মিডিয়া হাউসগুলোর কাছে হাত জোড় করে আবেদন জানাচ্ছি যে আমাদের বিজ্ঞাপন দয়া করে আপনারা ধারে ছাপুন। এবং আমি যখন এই কথা বলছি তখন আমি ব্যক্তি হিসেবে বলছি না, আমার কংগ্রেস দলের দায়িত্ব স্বীকার করে বলছি। অতএব আপনারা কিন্তু আপনাদের প্রাপ্যটা পেয়ে যাবেন। এই রকম করুণ কাহিনী আমি ভারতবর্ষে কোনো প্রদেশ কংগ্রেসের নেতাকে আমি বলতে শুনিনি। সেখানে একটা ব্যতিক্রম হয়ে থেকে যাচ্ছে একটি বিশেষ পরিবার, এবং এই যে একটা এক্সেপশনালিজম উইথ রিগার্ড টু দিস, এটা কিন্তু বিজেপির যে রাজ্য নেতারা তাদেরকে যথেষ্ট 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 ভিতরে ভিতরে দগ্ধাচ্ছে। কেননা তারা এতটাই উচ্চগ্রামে এই প্রচারটাকে নিয়ে গিয়েছিলেন
যে মানুষ সত্যিই বিশ্বাস করতে শুরু করেছিল যে এবার হচ্ছে, এবার হচ্ছে, এবার হচ্ছে। এই যে আমাদের রাজ্যে কয়েকটি ইউটিউব চ্যানেল দিনের মধ্যে 3 বার করে তাদের ভিডিওতে লাগাতার প্রচার করেছে, আর বাঁচানো গেল না, এবার পালে বাঘ পড়বে, যত রকমভাবে সম্ভব তারা সেই আশাটাকে জিইয়ে রেখেছে। কিন্তু 2024-এর ভোটের আগে পর্যন্ত সেই আশা ফলবতী হওয়ার কোনো লক্ষণ পশ্চিমবঙ্গে কেউ দেখছেন কি? মহুয়া মৈত্রকে সবক শেখাতে সিবিআইডি তারা কখনো কৃষ্ণনগর দৌড়চ্ছে, কখনো তার বাপের বাড়ি যাচ্ছে, কখনো তার বাড়ি যাচ্ছে, কখনো ইডি ডাকছে, তাও কলকাতায় নয় দিল্লিতে ডাকছে। কিন্তু যে ভদ্রলোকের বিপক্ষে কোনো ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না কোনো বিরোধী দল, তাকে কি কখনো ডেকেছে? কিংবা তার কোম্পানির দ্বাররক্ষক তার গলার স্বরের নমুনা এতদিন পরেও কলকাতার ইডি দপ্তরে পৌঁছেছে কিনা তার যে কেউ মাথা ব্যথা করছে? সুতরাং এ এক পরম আশ্চর্যের খেলা। রাজনীতিতে সব প্রশ্নের মীমাংসা দেওয়া সম্ভব নয়, জবাব দেওয়াও সম্ভব নয়। কিন্তু আমাদের কাজ হলো একটা প্রবণতা, যে প্রবণতাটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা মোটামুটি যুক্তিগ্রাহ্যভাবে আপনাদের সামনে উপস্থিত করা। আমার এতক্ষণের বকবকানির মধ্যে আপনারা যদি কোনো যুক্তির ছিটেফোঁটা খুঁজে পান তাহলে দয়া করে জানাবেন। যদি না পান তাহলে তো কমেন্ট বাক্স খোলাই আছে আমাকে খুল্লা গাল দেওয়ার জন্য। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।